হ্যাঁ, শিওর। আপনাদের সবাইকে জাস্ট আরবানের তৃতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে আছেন আমিনুল কাইয়ুম। উনি এক দশকেরও বেশি রাজুকের আন্ডারে থেকে পরিকল্পনা, নগর পরিকল্পনা নিয়ে কাজ করে এসেছেন। উনি এখন একজন পরিকল্পনাবিদ হিসেবেই কনসাল্টিং কনসাল্টিং করে থাকেন। এবং তার সাথেও উনি বুয়েটে একজন পার্ট টাইম লেকচারার হিসাবে বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্টে উনি আছেন। তো আজকের আমাদের যে পর্বটা, আমরা আজকে কথা বলবো কলোনিয়াল টাইমস নিয়ে। ঢাকার যে ঔপনিবেশিক যে একটা চিত্র ছিল আমাদের নগর পরিকল্পনার, এবং সেই ঔপনিবেশিক নগর পরিকল্পনার আদলকে কি এখনো আমরা ধরে রেখেছি, এখনো কি আমরা আহ ও কলোনিয়াল টাইমসের ব্রিটিশ আমলের যে নিয়মগুলো ছিল বা যে ধ্যান ধারণা ছিল নগর পরিকল্পনা নিয়ে, এখন আমরা আজকের এই পর্বে আলোচনা করব যে এখনো কি আমরা সে আমলটার বিধিমালা, ধারা এবং চিন্তা ধারণা নিয়েই আছি, নাকি আমাদের নগর পরিকল্পনাবিদরা, আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের যারা বিভিন্ন নগর পরিকল্পনার কাজে জড়িত আছেন, তারা কি নতুন কিছু আনতে পেরেছেন কিনা। হ্যাঁ, তো ঢাকার নগর পরিকল্পনার ইতিহাস তো অনেক প্রাচীন। বহু আগে থেকেই এখানে আরবানাইজেশন হয়ে আসছে। তো আমি চারটা অধ্যায়ে বাংলাদেশের ঔপনিবেশিক নগর পরিকল্পনার ইতিহাসকে আমি ভাগ করব। তো প্রথমেই যেটা একটা সবচেয়ে প্রমিনেন্ট যে আমলটা ছিল, সেটা ছিল মোগল আমল। মোগল আমল থেকেই ঢাকার একটা খুব বড় পরিসরে না হলেও আহ, ঢাকা গড়ে উঠতে শুরু করেছিল, এবং তখন ঢাকা একটা প্রমিনেন্ট একটা শহর ছিল, রাজধানীও ছিল বেঙ্গল প্রভিন্সের। তারপরে আমরা আসি হলো ব্রিটিশ আমলে। এবং আজকের যে আমরা ঢাকা দেখি, এই ঢাকার যে আদল, এই ঢাকার পরিকল্পনা করার যে চিন্তা ভাবনা এবং যে আইন কানুন, সেটা বে- বহু ক্ষেত্রেই সেটা ব্রিটিশ আমল থেকে এসেছে। আচ্ছা, তারপরে যে আমলটাতে আমরা ঢুকি সেটা হলো পাকিস্তান আমল। বাংলাদেশ যখন ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হয়ে ইস্ট পাকিস্তান হলাম, তখন আমাদের নগর পরিকল্পনাটা কেমন ছিল। এবং তারপরে বাংলাদেশ স্বাধীনতার পরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশেরও একটা নগর পরিকল্পনা হয়েছে। সেটা কেমন, সেটা কি আমাদের ইস্ট পাকিস্তান থাকাকালীন নগর পরিকল্পনা থেকে কিছুটা আলাদা, নাকি ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশ হওয়ার পরে আমরা সেই ব্রিটিশ আমলের নগর পরিকল্পনা নিয়েই চলছি। তো এগুলা বিষয়ে আলাপ হবে। আমি আর ইন্ট্রোডাকশনটা বেশি বাড়াবো না। আমি এখন কাইয়ুমকে বলবো উনি যেন এটা নিয়ে একটু কথা বলেন। এবং আমার প্রথম আহ, প্রশ্ন যেটা হবে হলো যে আহ, আমাদের আরবানাইজেশনের নগর পরিকল্পনার একটা ছোট্ট ইতিহাস উনি যদি আমাদেরকে বলেন, এবং ওই ইতিহাসের রেশটা এখনো আমরা কিভাবে পাই আমরা যখন ঢাকা শহরে ঘুরি ফিরি চলি, সেটা নিয়ে আমি একটু ওনাকে কথা বলতে দিব। সো অন টু ইউ, কাইয়ুম। থ্যাঙ্কস আভিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ইন্ট্রোডিউস করার জন্য, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি ইন দিস পডকাস্ট। আসলে আমরা মানে যদি আহ, ঢাকার নগর পরিকল্পনার ইতিহাস বলি, হ্যাঁ, আম, ঢাকার মানে একদম আমরা যদি প্রাক ব্রিটিশ আমলের সময়টা দেখি, হ্যাঁ, বলা হয়ে থাকে যে আহ, মানে আপনি প্রায় শুনবেন এরকম একটা কথা বলা হয় যে আহ, ঢাকা 400 বছরের পুরনো নগরী। এটা আসলে ভুল। হ্যাঁ, রাজধানী হিসেবে ঢাকা 400 বছরের, মানে ঢাকা প্রথমবার যখন রাজধানী হয় সেটাই 400 বছরের অধিক কাল হয়ে গিয়েছে। 1608, মতান্তরে 1610 সালে, হ্যাঁ, মোগলরাই ঢাকাকে প্রথম প্রভিন্সিয়াল ক্যাপিটাল হিসেবে আম, আহ, আহ, গ্রহণ করে। সুবাহ বাঙ্গালা, অর্থাৎ বেঙ্গল প্রভিন্স আপনি যেটা বলেছেন, তার ক্যাপিটাল ঢাকায় করা হয়। আম, তো সেই সময় থেকে আমরা যদি ঢাকার আঙ্গিক পরিকল্পনা দেখি,
আম, আহ, ঢাকাটা ছিল আসলে একটা মহল্লা ভিত্তিক শহর, এবং পুরনো ঢাকার মহল্লাগুলো যদি আপনি দেখেন তাহলে মহল্লাগুলো ছিল অনেকটা পেশাজীবী গোষ্ঠীর মানে আম, পেশা ভিত্তিক মহল্লা। হ্যাঁ, যেমন পুরান ঢাকার মহল্লাগুলোর নামের মধ্যে এখন এই জিনিসটা আমরা দেখতে পাই। আম, সেখানে আম, যেমন মালিকটোলা আছে, আহ, মাহুতটুলি আছে, কসাইটুলি, হ্যাঁ, শাঁখারি বাজার, তাঁতি বাজার, হ্যাঁ, এরকম বিভিন্ন পেশার মানুষ আসলে বিভিন্ন মহল্লায় থাকতেন। আর যারা কিনা অ্যাডমিনিস্ট্রেটর, বিশেষ করে মানে মোগল ইয়ে থেকে নিয়োজিত, মোগল কোর্ট থেকে নিয়োজিত অ্যাডমিনিস্ট্রেটর, নায়েব নাজিম বা এরকম, ওনারা ঢাকা কিছু অংশে আম, আহ, বিশেষ করে যেই জায়গাগুলোতে আমরা এখনো মোগল আমলের কিছু স্থাপনা দেখতে পাই, হ্যাঁ, যেমন লালবাগ, তারপর চকবাজার, হ্যাঁ, চাঁদখারপুল, বকশীবাজার, হ্যাঁ, এসব জায়গায় ওনারা মূলত থাকতেন। আর এখন আমরা যেই সোহরাওয়ার্দী উদ্যান দেখতে পাই, সেটা ছিল আদি রমনা। সেই রমনা ছিল একটা মূলত রিক্রিয়েশনাল পারপাসে, সেখানে ওনারা রিল্যাক্সেশনের জন্য, স্পেশালি প্যাসিভ রিক্রিয়েশনের জন্য একটা ওয়াজ লাইক অ্যান আরবান পার্ক। এবং ওটা আসলে তখন ছিল যে আরবান পেরিফেরি, ঢাকা শহরটা অতটুকুই ছিল। আম, তারপর যখন এটা মানে বেঙ্গল ব্রিটিশদের শাসনে চলে যায়, তখন ব্রিটিশ শাসকগণ, ঔপনিবেশিক শাসক যারা ছিলেন, তারা মানে কিছু জায়গা তখন আসলে মানে অবহেলার মধ্যে পড়ে যায়। যেমন রমনা, রমনা তখন এক পর্যায়ে মানে ঝোপ জঙ্গলে অনেক মানে আবৃত হয়ে পড়ে। কিন্তু আহ, ব্রিটিশ সময়ে ঢাকার একটা দারুণ ব্যাপার পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে ঢাকার রিভার ফ্রন্ট। হ্যাঁ, মানে সেই সময় যারা ঢাকার প্রমিনেন্ট সিটিজেন ছিলেন, হ্যাঁ, তাদের ম্যানশনগুলো, তাদের বাড়িগুলো বুড়িগঙ্গা নদীর তীর ধরে তারা তৈরি করেছিলেন। এবং বুড়িগঙ্গার যে রিভার ফ্রন্ট, এটাকে আসলে খুব সুন্দরভাবে ওনারা ব্যবহার করতে পেরেছেন। ইনফ্যাক্ট ব্রিটিশ শাসকগণ আপনার বুড়িগঙ্গার পাড়ে একটা প্রমানেট গড়ে তুলেছিলেন, বাকল্যান্ড বাঁধ নামে, যেখানে বিকেলে তারা নদীর বাতাস, এবং ভোরবেলাতেও, বিকেলে বেশি, তারা সেখানে আহ, আহ, খোলা জায়গায়, হ্যাঁ, নদীর বাতাস উপভোগ করতেন, হাঁটাহাঁটি করতেন, কিছুটা সময় তারা সেখানে কাটাতেন। এবং আম, আহ, সেই সময়ের বিশেষ করে 1840 সালে কোন এক অজানা শিল্পীর দ্বারা অঙ্কিত, হ্যাঁ, একটা প্যানোরামিক পেইন্টিং দেখা যায় নদীর দিক থেকে, নদীর তীরের ঢাকার একটা প্যানোরামিক ভিউ। হ্যাঁ, সেটা আপনার ব্রিটিশ লাইব্রেরিতে সম্ভবত সংরক্ষিত আছে, তবে তার মানে কপি আমরা বাংলাদেশ থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ে অলরেডি দেখেছি। বিশেষ করে মুনতাসির মাহমুদ স্যারের বইয়ে সেগুলো অনেকটাই এসেছে। তো সেই সময় দেখলে একটা জিনিস বেশ ভালো লাগে, ঢাকার যে স্কাই লাইন, হ্যাঁ, নদী থেকে আম, খুবই সুন্দর ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেই সময়ের যেই ম্যানশন গুলো, বাড়ি, হ্যাঁ, এবং মোগল আমলের সময়কারও কিন্তু বেশ কিছু স্থাপনা তখন নদীর তীর হতে, যেমন লালবাগ কেল্লা, আম, বড় কাটরা, হ্যাঁ, এগুলো নদীর তীর থেকে দৃশ্যমান ছিল। সো ওভারঅল রিভার সাইড থেকে ঢাকা আহ, অত্যন্ত সুন্দর, আহ, মানে ঢাকার একটা সুন্দর দৃশ্যকল্প পরিলক্ষিত হতো। আর তবে অ্যাট দ্য সেম টাইম ঔপনিবেশিক শাসক
তারা টিপিক্যালি পৃথিবীর বিভিন্ন দেশে যেই কাজটি করেছেন সেটা ঢাকাতেও তারা করেছেন, যে নেটিভ দের সরাসরি মানে নেটিভ রেসিডেন্টের সাথে না থেকে তারা তাদের নিজেদের কিছু এক্সক্লুসিভ নেইবারহুড তৈরি করেছিলেন। হ্যাঁ, যেমনটা দেখা যায় এখন মিড রোড, হেয়ার রোড বলে যেই জায়গাটা আছে, অর্থাৎ যেটাকে এককালে তথাকথিত মন্ত্রী পাড়া বলা হতো। হ্যাঁ, রাইট। তো সেইখানে এখনো আহ, মানে বাংলো টাইপের কিছু মানে বিল্ডিং দেখা যায়। ওই জায়গাটা মানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিলেন উনাদের থাকার এবং মানে যারা কিনা দাপ্তরিক কাজকর্মের সাথে সংশ্লিষ্ট বড় কর্মকর্তারা, তারা তাদের জন্য সেই নেইবারহুডটা আর কি গড়ে তুলেছিলেন। আহ, তাছাড়া আর্মেনি টোলার কথা আমরা জানি। আর্মেনি টোলা, সেই আর্মেনি টোলা আসলে আর্মেনিয়ানদের মহল্লা ছিল। হ্যাঁ, আম, যেখানে এখনো আর্মেনিয়ান চার্চ আমরা দেখতে পাই। হ্যাঁ, সেটা এক সময় আর্মেনিয়ানদেরই। ঢাকায় অনেক আর্মেনিয়ান পরিবার থাকতেন, তারা মূলত সেই আর্মানি টোলায় তাদের বসত কেড়েছিলেন। আর নেটিভ পপুলেশন তারা মানে প্রাক ঔপনিবেশিক সময় থেকে যেই মহল্লাগুলোতে থাকতেন মূলত সেই মহল্লাতেই ওনারা থাকতেন। আর শহরের কিছু প্রমিনেন্ট সিটিজেন ওনারা নদীর পার ধরে যেই জায়গাটা একটু আগে আমরা বললাম সেখানে তাদের ম্যানশন গুলো করে তোলেন। তারপর আমরা দেখতে পাই ব্রিটিশ আমলের শেষের দিকে, অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথম দিকে আর ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে আমরা দেখতে পাই আসলে সেই সময় যে ঢাকা তার পেরিফেরিতে কিছু নতুন মহল্লা গড়ে উঠতে থাকে, যেমন গ্যান্ডারিয়া, ওয়ারি। হ্যাঁ, এগুলো বিশেষ করে শহরের সেই সময় আপনারা জানেন যে শহরের যেই পাবলিক হেলথ এর অবস্থা কিছুটা ডেটেরিওরেট করেছিল। তো কিছু সিটিজেন তারা হয়তো ভেবেছিলেন যে তারা এর মধ্যে থাকবেন না, তখন তারা মানে কিছুটা নিজ উদ্যোগে এবং কিছুটা সরকারি পৃষ্ঠপোষণায় গ্যান্ডারিয়া ওয়ার্ডের মতো মহল্লাগুলো ডেভেলপ করেন এবং সেখানে ওনারা মানে থাকা শুরু করেন। তো মোটামুটি এইভাবে আর কি ঢাকার বিভিন্ন এলাকা, হ্যাঁ, মহল্লা কালের পরিক্রমায় গড়ে উঠেছে এবং সেখানে জনবসতি বিস্তার ঘটেছে। ঢাকাও কালক্রমে আয়তনে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। তবে যদি আমরা ঢাকার জন্য মানে ফর্মাল টাউন প্ল্যানিং, হ্যাঁ, এর কথা বলি, তাহলে ঢাকার জন্য প্রথম টাউন প্ল্যানিং স্টাডিটা করেন আসলে স্যার প্যাট্রিক গেরেস। তিনি একজন প্রথিতযশা নগর পরিকল্পনাবিদ ছিলেন, স্কটিশ ভদ্রলোক। এবং ওনাকে আসলে আমরা এখন যে আরবান প্ল্যানিং প্র্যাকটিস করে থাকি, হ্যাঁ, টাউন প্ল্যানিং বা আরবান প্ল্যানিং যেভাবেই বলি না কেন, স্যার প্যাট্রিক গেরেস উনি 1917 সালে ঢাকায় আসেন এবং টাউন প্ল্যানিং এর দৃষ্টিকোণ থেকে সেই সময় ঢাকার যেই পরিস্থিতি সেটা তিনি অবজার্ভ করেছেন, সেটা তিনি লিখে রেখেছেন এবং ঢাকার জন্য একটা কিছু মানে নগর পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে কিছু প্রপোজাল উনি দিয়ে গিয়েছেন। এই পুরোটাই একটা টাউন প্ল্যানিং রিপোর্ট আকারে মানে উনি লিখে রেখে গিয়েছেন। সৌভাগ্যবশত সেটা আমরা পেয়েছি এবং সেখান থেকে আসলে সেই সময়ের ঢাকা অবস্থা সম্পর্কে জানা যায় এবং
মানে অ্যাজ এ মানে একটা ও মানে একটা কলোনিয়াল রুল এর অধীনে মানে ঢাকার সিচুয়েশন কিরকম ছিল সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো তারপর আমরা জানি যে যদি ফাস্ট ফরওয়ার্ড আমরা 1947-এ চলে আসি, ভারতীয় উপমহাদেশ থেকে মানে ব্রিটিশ ও যারা মানে ব্রিটিশ শাসক যারা ছিলেন কলোনিয়াল রুলার্স, ওনারা চলে যান এবং দুটো দেশের এখানে সৃষ্টি হয়, ভারত এবং পাকিস্তান। দেশ ভাগ হলো। দেশ ভাগের পর ঢাকা একটা বিষয় অবশ্য খেয়াল করবেন যে 1905 থেকে 1911 সালের একটা ছোট্ট সময়, অর্থাৎ দেশ ভাগের বঙ্গভঙ্গের সময় ব্যতীত ব্রিটিশ পিরিয়ডে ঢাকা কিন্তু প্রভিন্সিয়াল ক্যাপিটাল ছিল না, শুধুমাত্র ওই 6 বছরের যে সংক্ষিপ্ত সময় সেটা বাদে। সেই সময় বাংলার ক্যাপিটাল ছিল কলকাতা। ইনফ্যাক্ট কলকাতা বেশ অনেক বছর ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটালও ছিল। সো কলকাতার যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে ঢাকার কিন্তু সেভাবে হয়নি। কিন্তু দেশ ভাগের পর ঢাকা হঠাৎ করে একটা প্রভিন্সিয়াল ক্যাপিটাল হয়ে গেল পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে। তো এখন এই প্রভিন্সিয়াল মানে ঢাকাকে ঢাকার মতো একটা তখন ছোটখাটো একটা টাউনকে মানে একটা প্রভিন্সিয়াল ক্যাপিটালের মর্যাদায় উন্নীত করার জন্য সেই সময় পাকিস্তান সরকার ঢাকার জন্য একটা ডেভেলপমেন্ট অথরিটি গঠন করার সিদ্ধান্ত নেয়। সেই চিন্তাভাবনা থেকেই প্রথমত টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট নামে 1953 সালে একটা আইন প্রণয়ন করা হয়। সেই টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টে প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, সংক্ষেপে ডিআইটি নামে একটি সংস্থা গঠন করা হয়। তো ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কাজই ছিল ঢাকা শহরের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং সেই পরিকল্পনার আলোকে পরিকল্পিতভাবে নগরের উন্নতি সাধন করা, উন্নয়ন সাধন করা, ডেভেলপমেন্ট আর কি। তো ডিআইটি গঠিত হয় 1957 সালে। তারপর তার 2 বছর পরে ডিআইটির একদম প্রথম দিকের প্রকল্প ছিল একটা মাস্টার প্ল্যান প্রণয়ন, যেটা কিনা ঢাকার জন্য প্রণীত প্রথম ফর্মাল মাস্টার প্ল্যান, ঢাকা মাস্টার প্ল্যান 1959। তো এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার পরিলক্ষিত হয় যে যদিও তার প্রায় 1 দশক আগেই, হ্যাঁ, মানে ডিআইটি গঠিত হওয়ার 1 দশক আগেই ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ কলোনিয়াল রুলার্স তারা ছেড়ে চলে যায়, হ্যাঁ, এবং ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ এর জন্ম হয়। কিন্তু টাউন প্ল্যানিং এ মানে তখনও আসলে মানে সেই কলোনিয়াল হ্যাংওভারটা থেকে যায়। তার প্রমাণ হচ্ছে যে এই যে প্রথম যে মাস্টার প্ল্যান ঢাকার জন্য প্রণয়ন করা হলো সেটিও কিন্তু একটি ব্রিটিশ ফার্মকে দিয়েই, হ্যাঁ, মিলোপ্রিয় স্পেন্সলি অ্যান্ড পি.ডব্লিউ. ম্যাকফার্লেন নামে একটি ব্রিটিশ ফার্ম, তারাই এই মানে পরিকল্পনাটি প্রিপেয়ার করে দেয়। হ্যাঁ, তো 1959 সালে কাজ শুরু হয়ে 1961-এ গিয়ে এটার কাজ সম্পন্ন হয় এবং এটি গেজেটেড হয়। গেজেটেড হওয়ার অর্থ হচ্ছে এটি তখন একটি মানে ইফেক্টিভ নগর পরিকল্পনা হিসেবে আর ইফেক্টিভ প্ল্যানিং ডকুমেন্ট হিসেবে গৃহীত হলো। এবং সেই আলোকে আসলে 60-এর দশকে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। কিছু প্রধান সড়ক, তারপর সেকেন্ডারি রোডস,
কিছু আবাসিক এলাকা, মডেল টাউন, সেই 1959-এর যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে মানে প্রপোজাল মোতাবেক ডেভেলপমেন্ট হয়েছে। তবে সব প্রপোজাল যে বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল, ব্যাপারটা কিন্তু সেরকম না। আচ্ছা, আমার ইনফ্যাক্ট, এখানে একটা প্রশ্ন, যে ওই ব্রিটিশ ফার্মটাকে দিয়ে প্লিজ। মাস্টার প্ল্যানটা করানো হলো, তো সেখানে এক্সপার্ট হিসাবে কি বাংলাদেশি কেউ ছিলেন? বাংলাদেশি প্রতিনিধিত্বটা কতটুকু ছিল, বা আদৌ ছিল কিনা? বাংলাদেশি প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, তাদের কি রোল ছিল? বা বাংলাদেশ আচ্ছা, গভর্নমেন্টেরও কি কোনো আইন ছিল, নাকি পুরোটাই ওটা ইউকেতেই করা হলো প্ল্যানটা? আচ্ছা, না, আহ, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আহ, নগর পরিকল্পনা মানে সেই মাস্টার প্ল্যান প্রণয়নের যে কাজ, সেটার জন্য প্ল্যানিং টিম বাংলাদেশে এসেছিল। এখানে তারা সার্ভেও করেছিল, এটুকু আমরা মানে প্ল্যান দেখেই বুঝতে পারি। আম, কিন্তু সেই প্ল্যান প্রিপারেশনের কাজে আমাদের, কারণ এখানে একটা বিষয় বলে রাখি, তখনও কিন্তু বাংলাদেশে কোনো নগর পরিকল্পনা ডিপার্টমেন্ট তো দূরের কথা, কোনো স্থাপত্য ডিপার্টমেন্টও গড়ে ওঠেনি। মানে আমি একাডেমিক ডিপার্টমেন্টের কথা হুম। বলছি। আম, প্রথম আর্কিটেকচার ডিপার্টমেন্ট আসলে যাত্রা শুরু করে 1962 সালে, তৎকালীন ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বর্তমান যেটি বুয়েট। এবং সেটাও কিন্তু আপনার আসলে পশ্চিমা কিছু অধ্যাপকের সহায়তায়, বিশেষ করে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির সাথে একটা কোলাবোরেশনে এই আর্কিটেকচার প্রোগ্রামটা শুরু হয়, এবং প্রথম দিকের শিক্ষক প্রায় সবাই ছিলেন আপনার টেক্সাস এ অ্যান্ড এম থেকে আগত। কিন্তু সেটা 1962 সালে, অর্থাৎ সেই মাস্টার প্ল্যান গেজেট হওয়ারও আরো 1 বছর পরের কথা। আচ্ছা। আর প্রথম নগর পরিকল্পনা প্রোগ্রাম শুরু হয় বাংলাদেশে 1969-70 একাডেমিক সেশনে। সেটা আসলে একটি মাস্টার্স প্রোগ্রাম, বুয়েটের ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং এর অধীনে। হ্যাঁ, MURP, মাস্টার অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, যা কিনা 1969-70 এই একাডেমিক ইয়ারে শুরু হয়। তো এই প্ল্যান যখন প্রণয়ন করা হয়, তখন আসলে বাংলাদেশে কোনো ট্রেন্ড আরবান প্ল্যানার ছিলেন না, এটা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু ধরেন সো তখন কোনো এদিক থেকে প্রকৌশলী বা অ্যানথ্রোপোলজিস্ট বা সয়েল সায়েন্স এক্সপার্ট, তারা ওই ওইসব ক্ষেত্রেও থেকে কি কোনো বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল? আহ, এটা আসলে এই সময়ে আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারি না, এটা তো অনেক দিন আগের কথা। আম, প্রায় প্রায় 70 বছর আগের কথা। হ্যাঁ। আম, তো এখন বসে আসলে এই এই সময় আমরা যেসব ডকুমেন্টস দেখেছি বা এরকম, তাতে কোথাও এরকম সুস্পষ্ট কোনো ইয়ে পাওয়া যায়নি যে সেখানে লোকাল এক্সপার্ট, আপনি যেরকম বলছেন যে বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স বা ইকোনমিস্ট বা সোশিওলজিস্ট, হ্যাঁ, এরকম কেউ সেখানে আহ, আহ, মানে বাঙালি বা এই হুম। উপমহাদেশের। আহ, সেই হ্যাঁ, প্ল্যান। এটুকু আমরা বলতে পারি যে সেই সময় ডিআইডির চেয়ারম্যান যিনি ছিলেন, উনি মানে এই উপমহাদেশের কেউ ছিলেন। আম, আর বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন, বাঙালি এবং অবাঙালি। যারা অবাঙালি তারাও হয়তো মানে দেশ ভাগের সময়, হ্যাঁ, মানে ভারত থেকে এখানে যারা এমিগ্রেট করেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ, হ্যাঁ, আম, বিশেষ করে নর্থ ইন্ডিয়া থেকে। কিন্তু আম, তারা অ্যাক্টিভলি সেই মাস্টার প্ল্যান প্রিপারেশনের সাথে সংশ্লিষ্ট ছিলেন কিনা, এরকম কোনো সুস্পষ্ট ইন্ডিকেশন আমরা আসলে কোথাও পাই না। আম, তো ইভেন মাস্টার প্ল্যানটা যখন সাবমিট করা হয়, সেখানেও কিন্তু আমরা যে সিগনেচারটা দেখি, সেখানে ওই যে আহ, যারা কিনা সেই ফার্মের স্বত্বাধিকারী ছিলেন, মিস্টার মিলোপ্রিয়, মিস্টার স্পেন্সলি, মিস্টার PW ম্যাকফার্লেন, ওনাদের স্বাক্ষরেই আর কি সেই মাস্টার প্ল্যানটা সাবমিট করা হয়েছে ডিআইটি বরাবর। আম, হ্যাঁ। তো আম, স্বাভাবিকভাবেই সেই সময় আহ,
মানে ইউকেতে যে ধরনের পরিকল্পনার ধ্যান ধারণা তখন হুম। বিরাজমান ছিল, তার প্রতিফলন আমাদের এই পরিকল্পনার মধ্যে আমরা দেখতে পাই। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, একটা প্ল্যান আসলে প্রণয়ন করার, একটা মাস্টার প্ল্যান প্রিপেয়ার করার এবং সেটা গেজেট করার যেই অথরিটি, হ্যাঁ, সেটা একটা আইনের মাধ্যমে কোনো একটি কর্তৃপক্ষকে দেয়া হয়। তো এক্ষেত্রে আইনটি ছিল টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953। তো আহ, আহ, এই যে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, যেটাকে সেখানে কিন্তু আপনার যে ডিআইটি বা কর্তৃপক্ষ, সে যে মাস্টার প্ল্যান প্রিপেয়ার করতে পারবে এই ক্ষমতা, এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট কন্ট্রোল করতে পারবে আহ, ঢাকা শহরের, ঢাকা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা, এই ক্ষমতা বা অথরিটি দেয়া ছিল। এখন এই যে যে আইনি ভিত্তি, তার যে লিগ্যাল বেসিস, এই টিআই অ্যাক্ট, আমরা জানি যে আমাদের দেশের যে লিগ্যাল বেক মানে ফ্রেমওয়ার্ক, এটাও কিন্তু খুব স্ট্রংলি কলোনিয়াল হেরিটেজ বহন করে। রাইট। হ্যাঁ, আমাদের যে আপনি দেখুন যে লিগ্যাল স্ট্রাকচার, হ্যাঁ, হুম। আম, সেটা কিন্তু প্রায় বলতে পারেন প্রায় পুরোপুরি ইউকের যে লিগ্যাল সিস্টেম তার কার্বন কপি। হ্যাঁ, তো সেই দিক থেকে আমরা যদি দেখি তাহলে মাস্টার প্ল্যান প্রিপারেশনের যেই অথরিটি বা তার যেই লিগ্যাল বেসিস, সেটা সেটাও কিন্তু একটা মানে তার মধ্যে একটা কলোনিয়াল মানে প্রভাব কিন্তু ছিল। হ্যাঁ, তো ডিজাইনের ক্ষেত্রে কি কোনো কলোনিয়াল প্রভাব ছিল? কারণ আমি যেটা কালকেও পড়ছিলাম যে ওয়াইড অ্যাভিনিউ অ্যাভিনিউ স্টাইল যে ডিজাইনটা, যে অনেক চওড়া রাস্তা, এটা আসলে আমাদের আহ, এই উপমহাদেশে এই চলটা ছিল না। আমাদের রাস্তাগুলো বেশ ন্যারোই ছিল, এবং অনেক এক্সপার্টদের মতে এই ন্যারো রাস্তায় আমাদের জন্য বেশি প্রযোজ্য, রাদার দেন বিগ অ্যাভিনিউ। এবং বড় বড় অ্যাভিনিউ গুলো, বড় বড় চওড়া রাস্তাগুলো যদি আমাদের জন্য, শহরের জন্য প্রয়োজনীয় হয়ে থাকে, অনেক সময় দেখা গেছে ব্রিটিশ আমলে যে বড় অ্যাভিনিউ গুলো করা হয়েছে, ওগুলো নেটিভদের ল্যান্ডের উপর দিয়ে গেছে, এবং নেটিভদের বাসস্থান উচ্ছেদ করে ওই ইয়েগুলো, রোড গুলো বানানো হয়েছে। এবং অনেক সময় দেখা গেছে যে নেটিভদের, আমাদের নেটিভ পপুলেশনের তখন বড় রাস্তায় চলাচল করার মতো বাহন ছিল না, যানবাহন ছিল না। তো তাদের জন্য ওটাও কষ্টকর ছিল। তো এই যে নতুন যে প্ল্যানটা হলো, তো এই ফার্স্ট মাস্টার প্ল্যান, প্রথম মাস্টার প্ল্যান যেটা পাকিস্তান আমলে হলো, এবং ব্রিটিশ একটা ডিজাইন অ্যান্ড প্ল্যানিং ফার্মের দ্বারা হলো, এখানে কি ব্রিটিশ এলিমেন্ট ছিল ডিজাইনিং এর ভেতর? এবং সেটা কি আমাদের জলবায়ু এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিল রেখে কি করা হয়েছিল, নাকি মানে এটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই ছিল, অবশ্যই ছিল। এবং আপনি যেই এক্সাম্পল দিয়েছেন, এভিনিউ, এখন আমরা বাংলায় যেগুলোকে বলি সড়ক, হ্যাঁ, সেরকম বেশ কয়েকটি এভিনিউ এর প্রস্তাবনা সেই 1959-এর মাস্টার প্ল্যানে ছিল, এবং তার মধ্যে বেশ কয়েকটা বাস্তবে আসলে ইমপ্লিমেন্টও হয়েছে। যেটা মানিক মিয়া যেমন এভিনিউ বোধ হয় ওইটারই না, প্রতিফলন। মানিক মিয়া মানিক মিয়া এভিনিউ এভিনিউ আরো আরেকটু পরের ঘটনা। আরেকটু পরে আছে। তবে হ্যাঁ, এরকম কয়েকটা এভিনিউর উদাহরণ আমরা যদি দেখি, যেগুলো কিনা আসলে পুরান ঢাকার বুক চিরে সেগুলো করা হুম। হয়েছে। যেমন একটি হচ্ছে আপনার আম, আহ, বর্তমানে যেটাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি বলা হয়, অর্থাৎ আম, ইংলিশ রোড থেকে যে রাস্তাটা উত্তর দিকে সোজা গুলিস্তান হয়ে আরো উত্তর দিকে চলে গিয়েছে, সেটা কিন্তু এই মাস্টার প্ল্যান রোড। এই মাস্টার প্ল্যানের প্রস্তাবনা অনুসারে সেই হুম। রাস্তাটি করা হয়েছিল। হ্যাঁ, এটা বলতে পারেন অনেকটা এই বংশালের বুক চিরে, হ্যাঁ, আহ, আহ, মালিটোলা, তারপর বংশাল, এরপর ওই জায়গাটার নাম হচ্ছে সুরিটোলা। হ্যাঁ,
এইগুলোর ভিতর দিয়ে এটা আপনার গুলিস্তানের দিকে এই রাস্তাটা নেওয়া হয়। এটা কিন্তু সেই সময়ের একটা এভিনিউ। আরেকটা এরকম রোড হচ্ছে আপনার সেটাও সেটা আবার ইংলিশ রোডের আরেকটু পূর্ব দিক থেকে শুরু হলো। আসলে আমরা যদি আরেকটু দক্ষিণ দিক থেকে দেখি তাহলে ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া পার্ক থেকে যে রাস্তাটা সোজা উত্তর দিকে আপনার ইংলিশ রোড পেরিয়ে আম, সোজা ইয়ের দিকে মানে নবাবপুর রোড যেটাকে বলা হয়, হ্যাঁ, সেই নবাবপুর রোড আবার সোজা উত্তরে গিয়ে আপনার সেটার নাম হয়েছে এখন যেটা বঙ্গবন্ধু এভিনিউ, হুম হকি স্টেডিয়ামের পাশ দিয়ে হুম সেই রাস্তাটা আসলে সোজা উত্তর দিকে চলে যাওয়ার কথা। কিন্তু আহ, যখন এই রাস্তার কাজ চলছে সেই সময় পল্টন এলাকার মানে অধিবাসীরা তারা সেই জায়গায় মানে সেই রাস্তার আসলে অ্যালাইনমেন্ট বরাবর একটি মসজিদের কাজ শুরু করে দিন। হ্যাঁ, সেই মসজিদটি বর্তমানে বায়তুল মোকাররম মসজিদ। আচ্ছা তো সেই মসজিদের সেই মসজিদটা ওখানে স্থাপনের ফলে রাস্তাটা সোজাসুজি উত্তর দিকে যেতে পারেনি, সেটা তখন কিছুটা পশ্চিম দিক দিয়ে আপনার জিরো পয়েন্ট হয়ে তারপরে উত্তর দিকে চলে গিয়েছে। হ্যাঁ, তো এই দুটো উদাহরণ হচ্ছে আপনার 59-এর মাস্টার প্ল্যানের যে সেখানে যে যেরকম এভিনিউ বা সরণির ইয়ে ছিল, প্রভিশন বা প্রপোজাল ছিল, তার দুটো উদাহরণ হচ্ছে এরকম। আরেকটা বিষয় ওখানে আমরা ওই মাস্টার প্ল্যানেই দেখি, যেটা প্রথম যে ল্যান্ড ইউজ প্ল্যানিং এর যে ব্যাপারটা, ভূমি ব্যবহার পরিকল্পনা, অর্থাৎ শহরের কোন জায়গায় আপনার রেসিডেন্সিয়াল এরিয়া হবে, কোথায় আপনার কমার্শিয়াল, কোথায় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হবে, হ্যাঁ, কোথায় আপনার ওপেন স্পেস থাকবে, এই ধরনের ল্যান্ড ইউজ প্ল্যানিং কিন্তু প্রথম সে 1959-এর মাস্টার প্ল্যানে আমরা দেখি। এবং সেটাও কিন্তু মানে বেশ কিছু জায়গায় আপনার ইমপ্লিমেন্টেশন হয়েছে। হ্যাঁ, যদিও সবগুলো ওপেন স্পেস আসলে মানে ওপেন স্পেস হিসেবে নির্দেশিত যে জায়গাগুলো ছিল সেগুলো ওপেন স্পেস হিসেবে তার মধ্যে সবগুলো সংরক্ষণ করা সম্ভব হয়নি। কারণ আসলে এখানে একটা বিষয় আছে যে এই যে 20 বছরের জন্য মাস্টার প্ল্যানিং করা হয়েছিল ফর 20 ইয়ার্স, দ্যাট ইজ এর টাইম হরাইজন ছিল 1979 পর্যন্ত। হুম তো 20 বছরের জন্য একটা রিজিড ফিক্সড মাস্টার প্ল্যান করার কিন্তু অনেক ঝুঁকি আছে। হুম কারণ প্ল্যানাররাও তো মানুষ, হ্যাঁ, তারা তো মানে তাদের তো সেরকম আহ, আহ, অলৌকিক ক্ষমতা নেই যে তারা একদম আহ, মানে এক্স্যাক্টলি 20 বছর পর কি হবে, হ্যাঁ, সেরকম ত্রিকালদর্শী ক্ষমতা সম্পন্ন কেউ হুম তো প্ল্যানার না। হ্যাঁ, তো তাদের পক্ষে বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে এবং ট্রেন্ড দেখে আহ, আহ, যতটুকু অনুমান করা সম্ভব তারা কিন্তু সেই আলোকেই আপনার 20 বছরের জন্য প্রস্তাবনা দিয়ে থাকে। কিন্তু এটা একটা ইয়ে হচ্ছে যে 20 বছর কিন্তু একটা দীর্ঘ সময়, এটা একটা লং টার্ম, এবং এই সময়ের মধ্যে আপনার বিভিন্ন রকমের পরিবর্তন আসতে পারে, যেগুলো আসলে যখন ওই প্ল্যান প্রিপেয়ার করা হচ্ছিল তখন কিন্তু আহ, মানে অনুমান করা সম্ভব হয়নি। হ্যাঁ, যেমন আমাদের এই যে 1959-এর মাস্টার প্ল্যানের ক্ষেত্রেই এই 59-এর মাস্টার প্ল্যানটা একটা বড় উদাহরণ, একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে আমরা এটাকে দেখতে পারি যে 1959-এ বসে কেউ কল্পনাও করতে পারে না যে এই মাস্টার প্ল্যানের মানে তার যে টাইম হরাইজন তার মধ্যেই ঢাকা একটা প্রভিন্সিয়াল ক্যাপিটাল থেকে রাতারাতি একটা ন্যাশনাল ক্যাপিটাল হয়ে যায়। রাইট মানে 79 পর্যন্ত সেই প্ল্যানের মেয়াদ ছিল, কিন্তু 71-এই 71 সালে দেশ স্বাধীন হলো, হঠাৎ করে ঢাকা আহ, একটা প্রভিন্সিয়াল ক্যাপিটাল থেকে ন্যাশনাল ক্যাপিটাল হয়ে গেল। এবং 59-এ যেখানে এই মাস্টার প্ল্যানের জন্য অ্যানুয়াল অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট ধরা হয়েছিল 1.75% পার ইয়ার,
সেটা দেশ স্বাধীন হওয়ার পর আপনি জানেন যে তখন সারা দেশ থেকে মানুষ, হ্যাঁ, সেই সময় দেশ একটা রিকনস্ট্রাকশন ফেজের ভিতর দিয়ে যাচ্ছে। ইকোনমিক অবস্থাও এতটা ভালো ছিল না। সো কাজের আশায় আহ, আহ, দুই বেলা অন্ন জোটানোর তাগিদে সারা দেশ থেকে মানুষ তখন মানে ঢাকা শহরমুখী হওয়া ঢাকামুখী শুরু হয়ে গেল। হলো। ঢাকামুখী হলো, হ্যাঁ। তো যেখানে কিনা 1.75% পার ইয়ার ছিল তাদের এস্টিমেটেড পপুলেশন গ্রোথ রেট ঢাকার, সেটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে গেল। হ্যাঁ। তো সো রাতারাতি দেখা গেল যে তাছাড়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ, তার তখন অন্য অনেক ধরনের প্রায়োরিটি আছে rather than implementing the master plan। দেখা গেল যে এই একটি ঘটনায় মাস্টার প্ল্যানটা অনেকখানি অবসলিট হয়ে যায়। আহ, কারণ তখন প্রায়োরিটিস চেঞ্জ হলো, তখন দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তিত হলো। হ্যাঁ। তো এরকম কিন্তু পৃথিবীময় অনেক এক্সাম্পল আছে, যে এই যে 20 বছরের বা লং টার্মের জন্য একটা রিজিড প্ল্যান প্রিপেয়ার করা হচ্ছে, এটা সেই প্ল্যানের মানে তার যে আহ, মানে এক্সপায়ারি মানে এক্সপাইরেশন পিরিয়ড তার আগে কিন্তু প্ল্যানটা অবসলিট হয়ে যাচ্ছে। টেকনোলজিক্যাল চেঞ্জ হয়েছে কোথাও কোথাও, কোনো কোনো জায়গায় পলিটিক্যাল চেঞ্জ এসেছে, কোনো কোনো জায়গায় ইনফ্যাক্ট আপনার মানে যেই এলাকার জন্য মাস্টার প্ল্যান করা হয়েছিল সেখানে যারা থাকেন তাদের প্রায়োরিটি বা এরকম নানা রকমের পরিবর্তন, হ্যাঁ, এর কারণে। তো এই বিষয়গুলো খেয়াল করে ইউকেতেই প্রথম আরেক নতুন ধরনের প্ল্যানিং প্র্যাকটিস শুরু হয়, যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট প্ল্যান, আরবান ডেভেলপমেন্ট প্ল্যান। তো সেই ডেভেলপমেন্ট প্ল্যান ছিল মাল্টি লেয়ার। হ্যাঁ। ইউকেতে টিপিক্যালি 2 টিয়ারে এটা করা হতো। হায়ার টিয়ারে ছিল স্ট্রাকচার প্ল্যান, যেটা কিনা মূলত আসলে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডকুমেন্ট, সেখানে বিভিন্ন স্ট্র্যাটেজিক পলিসি প্রস্তাব করা হয়। আর সেই স্ট্রাকচার প্ল্যানে পলিসি অনুসারে আহ, একদম মানে স্পেসিফিক প্ল্যানিং প্রপোজাল গুলো লোকাল প্ল্যানে আসে। তো এই মাল্টি লেয়ার বা মাল্টি টিয়ার প্ল্যান বাংলাদেশও অ্যাডপ্ট করে, এবং সেটা প্রথম ঢাকার জন্যই 90 দশকের গোড়ার দিকে। যদিও আম, 80-র দশকে, 80-র দশক থেকেই আসলে এরকম চিন্তা ভাবনা শুরু হয়েছিল, যে আমাদের এখানেও ইউকের আদলে স্ট্রাকচার প্ল্যান, তারপর তার অধীনে মাস্টার প্ল্যান বা ডিটেলড এরিয়া প্ল্যান এগুলো প্রণয়ন করা, কিন্তু আম, সেইটা আসলে মানে সেই ধরনের পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করা সম্ভব হয় নানান রকম আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে 90 দশকের গোড়ার দিকে, 1991 সালে। তখন ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, সংক্ষেপে ডিএমডিপি নামে একটা প্ল্যান প্রিপারেশনের কাজ শুরু হলো, যার টাইম হরাইজন ছিল 1995 to 2015। খেয়াল করে দেখবেন এখানেও কিন্তু 20 বছরের একটা টাইম হরাইজন দেওয়া হচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা তো মাল্টি লেয়ার্ড প্ল্যান, হ্যাঁ, স্ট্রাকচার প্ল্যান, অর্থাৎ যেটা কিনা স্ট্র্যাটেজিক কম্পোনেন্ট অফ দিস প্ল্যানিং প্যাকেজ, সেটা 20 বছরের টাইম হরাইজন, হ্যাঁ, রেখে করা হয়েছে। ওটা হচ্ছে মানে আহ, মানে আরবান স্ট্র্যাটেজি কিরকম হবে, আরবান ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি কি হবে, সেটা ঠিক করে দিচ্ছে। কিন্তু ওখানেও কি তার আমাদের অধীনে ওই স্ট্র্যাটেজিক প্ল্যানগুলোতেও কি যে 90 পরবর্তী যে প্ল্যানগুলো হলো, ওই প্ল্যান, ডেভেলপমেন্ট প্ল্যান, মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, ওখানেও কি আমাদের মানে পশ্চিমা নগর পরিকল্পনার ছাপ ছিল? নাকি আমরা যে একটা অবশ্যই নদীমাতৃক শহর, নদীমাতৃক দেশ, এবং আমাদের জলবায়ু যে বিদেশের থেকে অনেকটাই আলাদা,
এইসব ব্যাপারে কি ওই প্ল্যানের রিফ্লেকশন ছিল, নাকি বেশিরভাগই পশ্চিমা আদলে কিভাবে নগরায়ন করা যায় ওটার উপর বেশি এমফাসিস ছিল? আচ্ছা, আহ, আবারও বলতেই হয়, আপনি খুব ভালো প্রশ্নই করেছেন। এখানে একটা বিষয় কাইন্ডলি একটু খেয়াল করতে পারেন যে আম, আমরা যে প্ল্যান প্রিপারেশনের কথা বলি, হ্যাঁ, বা মানে আরবান প্ল্যানিং এর কথা বলি, তার কিন্তু দুটো মানে মোটা দাগে দুটো অ্যাসপেক্ট আছে, দুটো দিক আছে। একটা হচ্ছে প্রসিডিউরাল বা পদ্ধতিগত দিক, আরেকটি হচ্ছে সাবস্ট্যান্টিভ দিক, হ্যাঁ, যে তার বিষয়বস্তুগত দিক। তো এই যে নতুন যে প্ল্যানিং সিস্টেম বা প্ল্যানিং প্র্যাকটিস চালু করা 90 দশকের গোড়ার দিকে, স্ট্রাকচার প্ল্যান, তার তার অধীনে আরবান এরিয়া প্ল্যান করা হয়, তারপর ডিটেলড এরিয়া প্ল্যান করা হয়, হ্যাঁ, 3 টিয়ার প্ল্যানিং সিস্টেম এখানে অ্যাডপ্ট করা হয়েছে। এটা কিন্তু ইউকের যেই মানে এই মানে এই ধরনের মাল্টি লেয়ার প্ল্যানিংটা কিন্তু ইউকেতেই প্রথম শুরু হলো 60-এর দশকে। তাদের 1968-এর যে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট ইউকের, সেখানেই প্রথম এই স্ট্রাকচার প্ল্যানের বিষয়ে আহ, আহ, মানে ইয়ে আসে, দিক নির্দেশনা আসে। এবং আম, তারা মানে এই ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান প্রিপারেশনের ম্যানুয়ালও সেই সময় তারা তৈরি করে। তো সো এই প্ল্যান প্রিপারেশনের যে প্রসিডিউর, সেটা কিন্তু পশ্চিমা যেই মানে টু বি স্পেসিফিক ইউকের যেই আহ, আহ, মানে প্ল্যানিং প্রসিডিউর, সেটাকেই কিন্তু এখানে ফলো করা হয়েছে। হ্যাঁ, সো এখানেও কিন্তু আমাদের সেই মানে মানে প্রসিডিউরাল অ্যাসপেক্টটা কিন্তু ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। হ্যাঁ, কিন্তু আর আরেকটা বিষয় এখানে বলে নেই, ব্যাপারটা উল্লেখযোগ্য। আহ, এই প্ল্যান প্রিপারেশনের মানে এই প্ল্যানটা প্রিপেয়ার করার জন্য যে কনসালটেন্টকে নিয়োগ দেওয়া হয়, আম, তারা সেটা কিন্তু একটা ব্রিটিশ কনসালটেন্সি ফার্ম, বেশ নাম করা ফার্ম, মট ম্যাকডোনাল্ডস। হ্যাঁ, এই প্ল্যানটা মট ম্যাকডোনাল্ড করেছে। এবং তারা কিন্তু যেহেতু দে আর অলরেডি ট্রেন্ড ইন দিস টাইপ অফ প্ল্যানিং বা প্ল্যান প্রিপারেশন, তারা এটা মানে ওভাবেই সেই তাদের দেশে যেভাবে মানে মানে প্ল্যানটা পরিকল্পনা করে সেই আদলেই করেছে। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে সাবস্ট্যান্টিভ অ্যাসপেক্ট যেটা আছে, মানে বিষয়বস্তুর ক্ষেত্রে তারা কিন্তু আমাদের দেশের যেই প্রেক্ষাপট সেটাকে তারা আম, আহ, আমলে নিয়েছে। তার একটা উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের তো মৌসুমী জলবায়ুর দেশ, হ্যাঁ, প্রচুর বৃষ্টিপাত হয়, হ্যাঁ, বিশেষ করে বর্ষা মৌসুমে। তখন যে বিপুল পরিমাণ আহ, মানে যে বৃষ্টির পানি, হ্যাঁ, যেটা আমরা রান অফ যেটাকে বলি, এটাকে তো আহ, মানে মানে কনভেনশনাল ইয়ে দিয়ে তো আসলে আহ, মানে স্ট্রং ওয়াটার ড্রেনেজ দিয়ে আসলে বের করে দেওয়াটা একটু ডিফিকাল্ট। মানে এত অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাত হয় যে আহ, আহ, মানে এটাকে ওভাবে মানে আহ, মানে সেই হারে এটাকে ড্রেইন আউট করাটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো তারা ঢাকার পেরিফেরিতে কিছু লোকেশনে ওয়াটার রিটেনশন পন্ড, হ্যাঁ, বা ওয়াটার রিটেনশন এরিয়া, বিশাল জায়গা জুড়ে, বিশাল জায়গা, খোলা জায়গা উন্মুক্ত থাকবে, যেগুলো কিন্তু মানে ওখানকার টপোগ্রাফি একটু লো লাগে। হ্যাঁ, তো ওখানে বৃষ্টির পানিটা টেম্পোরারিলি জমা হবে, যে স্টর্ম ওয়াটার রান অফ সেটা খালের মাধ্যমে প্রবাহিত হয়ে ওখানে টেম্পোরারিলি জমা হবে। তারপরে কিছুটা আপনার ন্যাচারালি ইভাপো ট্রান্সপাইরেশনের মাধ্যমে অ্যাটমসফিয়ারে যাবে, কিছুটা আপনার আহ, মানে আহ, মানে ল্যান্ড ইয়ের মাধ্যমে পারকুলেশনের মাধ্যমে, হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করবে। আর
যে পানিটা থাকবে সেটা যদি অনেক বেশি পানি জমে যায় তখন মানে পাম্পিং এর মাধ্যমে সেটাকে কাছাকাছি নদী, হ্যাঁ, সেখানে ওটা পাম্প আউট করা হবে। তো এই ধরনের চিন্তা ভাবনা যেটা কিনা মানে ভেরি মাচ রেসপন্সিভ টু আওয়ার রিয়েলিটি, হ্যাঁ, এরকম কিছু প্রস্তাবনা কিন্তু সেখানে এসেছে। সো আমি বলবো যে নতুন যে প্ল্যানিং সিস্টেমটা আসলো 90-এর দশকে, প্রসিডিউরাল দিক থেকে দ্যাট ইজ স্টিল ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, কিন্তু তার যে সাবস্ট্যান্টিভ যে বিষয়গুলো সেখানে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, বা বাস্তবতা অনেকখানি রিফ্লেকশন এসেছিল। আচ্ছা, আর এখন আমরা চলে আসি এখন যে এই সর্বশেষ যে প্ল্যানিং ডকুমেন্টটা, যেটা মাস্টার প্ল্যান, ঢাকার মাস্টার প্ল্যান হলো। তো এই ঢাকার মাস্টার প্ল্যানে রিসেন্ট মোস্ট যেটা, এটা অনেকেই বলছে খুবই প্রোগ্রেসিভ একটা ডকুমেন্ট, এবং এখানে আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের দেশের জলবায়ু, আমাদের দেশের রাজনৈতিক সাংস্কৃতিক যে বাস্তবতা, সেগুলো অনেক ফুটে উঠেছে। এবং আমাদের দেশ যে একটা নদী ভিত্তিক খাল ভিত্তিক একটা, ঢাকা যে একটা নদী ভিত্তিক খাল ভিত্তিক রিজন, এটাকে আমলে রেখে প্ল্যানটা করা হয়েছে। কিন্তু এই প্ল্যানেও কি আমরা ব্রিটিশ এবং পরবর্তী আমেরিকান আহ, আহ, আধিপত্য দেখি ইন টার্মস অফ ওরিয়েন্টেশন এবং প্ল্যানিং এবং ডিজাইনিং? আমরা কি এখানেও আহ, কিছুটা হলেও বা অনেকটা হলেও কি ওই পশ্চিমা সিটিজমকে দেখি, নাকি আমাদের দিক থেকেও যে আমরা একটা আহ নগর পরিকল্পনা নতুন ধারা নিয়ে আসতে পারি বা নতুন স্টাইল নিয়ে আসতে পারি, এরকম কোনো কথাবার্তা কি বা ওই প্ল্যানটাতে আছে কিনা? ঢাকার জন্য সর্বশেষ যেই পরিকল্পনা করা হয়েছে, আহ, এটাও সেই স্ট্রাকচার প্ল্যান আর ডিটেইলড এরিয়া প্ল্যান, হ্যাঁ, এই দুই টিয়ারে করা হয়েছে। আগের বার যে আরবান এরিয়া প্ল্যান করা হয়েছিল সেটা আসলে একটা ইন্টারিম ডকুমেন্ট ছিল, অর্থাৎ প্রথম যে স্ট্রাকচার প্ল্যান করা হয় ঢাকা মেট্রোপলিটন এরিয়ার জন্য, তারপর ডিটেইলড এরিয়া প্ল্যান প্রণয়ন করতে কিছুটা সময় লাগবে, এটা ধরে নিয়েই একটা ইন্টারিম মানে এটা হচ্ছে একটা ইন্টারিম প্ল্যানিং রেগুলেশন ডকুমেন্ট বলা যায়, হ্যাঁ, আহ, আহ, হিসাবে মানে এরকম একটা ইন্টারিম প্ল্যানিং রেগুলেশন ডকুমেন্ট হিসেবে আরবান এরিয়া প্ল্যান 10 বছরের জন্য প্রণয়ন করা হয়। আর তারপর যে ডিটেইলড এরিয়া প্ল্যান করা হয় 2010-এ প্রথমবারের মতো, সেই ডিটেইলড এরিয়া প্ল্যানের ইয়ে ছিল প্রথমে 5 বছর। আসলে এখানে আম, মানে যেটা একটু আগে বলছিলাম যে স্ট্রাকচার প্ল্যান করা হয় 20 বছরের জন্য, কিন্তু স্ট্রাকচার প্ল্যানের অধীনে বা আওতায় যেই সব ডিটেইলড এরিয়া প্ল্যান বা লোকাল প্ল্যান প্রণয়ন করা হয় সেগুলো কিন্তু ক্ষুদ্রতর সময়, আহ, আহ, মানে শর্টার টাইম হরাইজন, টিপিক্যালি 5 ইয়ার্স। তো 2010-এ যে ডিটেইলড এরিয়া প্ল্যান করা হলো সেটা কিন্তু 5 বছরের জন্য, 2010 থেকে 2015, এই এই টাইম হরাইজনের জন্য করা হয়। 2015 সালে এসে আবার কারণ আগের যে স্ট্রাকচার প্ল্যান ছিল 1995 টু 2015, 2015-তে কি এটা এক্সপায়ার্ড হয়ে যায়। 2015-তে রাজু আরেকটি স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন করে। সেই স্ট্রাকচার প্ল্যানে যে পলিসিগুলো এসেছে, সেই পলিসিগুলোর আলোকে 2021 সালে আরেকটি মানে ঢাকার জন্য নতুন ডিটেইলড এরিয়া প্ল্যান প্রণয়ন করা হয়, যা 2022 সালে সংশোধিত হয় এবং গেজেটেড হয়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই যে সর্বশেষ বা লেটেস্ট যে স্ট্রাকচার প্ল্যান এবং ডিটেইলড এরিয়া প্ল্যান, এখানে হ্যাঁ, এগুলো বিভিন্ন দিক থেকে আসলে আমি বলবো যে প্রোগ্রেসিভ। এই
স্ট্রাকচার প্ল্যান এবং ডিটেইলড এরিয়া প্ল্যানে, বিশেষ করে সর্বশেষ ডিটেইলড এরিয়া প্ল্যানে আমাদের দেশের যেই প্রেক্ষাপট, আমাদের শহরের যে প্রেক্ষাপট, সেটা আরো মানে ডিটেইলে স্টাডি করা হয় এবং এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা প্রপারলি অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে মানে এখানে যে আপনি জানেন যে ঢাকা শহরে যেভাবে আনকন্ট্রোলড ডেভেলপমেন্ট এবং আরবানাইজেশন হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এই বিষয়টাকে অ্যাড্রেস করে ডেভেলপমেন্ট রেগুলেশন সিস্টেমটাকে আরেকটু আপডেট করার মানে প্রচেষ্টা এই ডিটেইলড এরিয়া প্ল্যানে পরিলক্ষিত হয়। মানে আমাদের এখানে যখন মানে বিল্ডিং পারমিট দেওয়া হয়ে থাকে রাজুক থেকে, তখন ফ্লোর এরিয়া রেশিও বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ এরকম কিছু সূচকের আলোকে মানে ডেভেলপমেন্ট মাসিং কিরকম হবে সেটা নির্ধারণ করা হয়। তো এই স্ট্যান্ডার্ডগুলো মূলত ঢাকা মহানগর ইমারত বিধিমালা, সেটাতে দেয়া থাকতো। কিন্তু স্ট্যান্ডার্ডগুলো আপনার পুরো শহরের জন্য ইউনিফর্ম ছিল, কিন্তু শহরের এক এক পার্টের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম, বৈশিষ্ট্য এক এক রকম। সেই বিষয়টা আসলে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় অ্যাড্রেস করা হয়। সেখানে একটা নির্দিষ্ট এরিয়া প্লট বা একটা নির্দিষ্ট ক্ষেত্রফল সম্পন্ন প্লট, সেটা শহরের যে প্রান্তেই থাকুক না কেন, তার সাথে যদি রাস্তার উইথ একটা নির্দিষ্ট বা একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট প্রশস্ততার রাস্তা থাকে, তাহলে সেই প্লটটা শহরের যেখানেই থাকুক কেন তার জন্য একই রকমের ফ্লোর এরিয়া রেশিও এবং ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ প্রযোজ্য হবে। কিন্তু এই ড্যাপে প্রথমবারের মতো পুরো শহরের বিভিন্ন এলাকার ক্যারিং ক্যাপাসিটি অ্যাসেস করা হয় এবং বিভিন্ন এলাকার ক্যারিং ক্যাপাসিটিকে মাথায় রেখে বা সামনে রেখে এলাকা ভিত্তিক ফ্লোর এরিয়া রেশিও, তারপরে এই ধরনের অন্যান্য প্ল্যানিং স্ট্যান্ডার্ডস প্রণয়ন করা হয়। দ্বিতীয়ত, এই ডিটেইলড এরিয়া প্ল্যানে প্রথমবারের মতো ডেনসিটি জোনিং করা হয়। তার আগ পর্যন্ত কিন্তু শুধুমাত্র ল্যান্ড ইউজ জোনিং আমরা দেখতে পেতাম, যেটা কিনা আসলে আমরা বলবো টু ডাইমেনশনাল প্ল্যান। কিন্তু যখন এখানে সর্বশেষ ড্যাপে ডেনসিটি জোনিং এবং হাইট জোনিং এর বিষয়টাও আসলো, তখন প্ল্যানিং এর সাথে কিন্তু আরেকটা অ্যাডিশনাল ডাইমেনশন অ্যাড হলো। অর্থাৎ এখন কিন্তু এটা একটা ট্রু থ্রি ডাইমেনশনাল প্ল্যানিং অ্যাপ্রোচ। পাশাপাশি মানে শহরের আশেপাশে যেই সব মানে এরিয়া আছে যেগুলো কিনা আসলে কনজারভেশনের জন্য ক্রিটিক্যাল, হ্যাঁ, সেগুলোর দিকেও বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়েছে। এবং তবে একটা বিষয় বলতে হয় যে এখানে যেই যতটা সম্ভব আমাদের দেশের বা আমাদের শহরের বাস্তবতাকে এখানে বিবেচনায় আনা হয়েছে, কিন্তু বেশ কিছু প্ল্যানিং টুল আমরা কিন্তু সেই ওয়েস্টার্ন ইয়ে থেকেই বড় করেছি। যেমন একটা টুল এখানে যেটা বাংলাদেশে আসলে প্রথমবারের মতো ইন্ট্রোডিউসড হলো এই মানে সর্বশেষ ডিটেইলড এরিয়া প্ল্যানে, এটা হচ্ছে ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস, টিডিআর। এই ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস আসলে আরবান এবং পেরি আরবান কনজারভেশনের জন্য একটা ইনসেন্টিভ বেসড টুল হিসেবে ধরা হয়। হ্যাঁ, যেখানে কারণ লেটস আমরা যদি বন্যা প্রবাহ এলাকা সংরক্ষণের কথা বলি, পুরো বন্যা প্রবাহ এলাকা অ্যাকোয়ার করা, এটা কিন্তু অনেক মানে ব্যয় সাপেক্ষ একটা বিষয়। হ্যাঁ, তার একটা অল্টারনেটিভ হিসেবে এই টিডিআর অ্যাপ্রোচটা এখানে প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস আপনার পুরো এলাকাটা অধিগ্রহণ করার দরকার নেই। এখানে মানে জমির মালিকানা যার আছে তারই থাকবে,
মালিকানার সাথে যে রাইটস গুলো আসে সেটাকে আসলে একটা বান্ডল হিসেবে দেখা হয়, বান্ডল অফ রাইটস। তার মধ্যে শুধুমাত্র একটা রাইট, দ্যাট ইজ ডেভেলপমেন্ট রাইট, মানে জমিটা সেখানে উন্নয়ন কর্মকাণ্ড, তার উপরে ল্যান্ড ফিলিং বা কনস্ট্রাকশন করা, এই রাইটটুকু অন্যত্র স্থানান্তরিত হয়। তো কিছু রিসিভিং সাইটে সেই মানে ডেভেলপমেন্ট রাইটসটা যাবে এবং সেখানে বেশ কয়েকজন জমির মালিকের ডেভেলপমেন্ট রাইটস একসাথে সন্নিবেশ করা হবে এবং সেখানে ডেভেলপমেন্টের জন্য কিছু ইনসেন্টিভও দেওয়া হবে। তো এই টিডিআরটা বাংলাদেশের বা আমাদের লোকাল ইনোভেশন। এটাও মানে পশ্চিমা বেশ কিছু দেশে তারা অ্যাপ্লাই করেছে। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও কিন্তু টিডিআর মানে অ্যাপ্লাই করা হয়েছে এবং সেটা সাকসেসফুলও হয়েছে। তো এভাবে চিন্তা করে যেহেতু আমরা শুধুমাত্র মানে ডেভেলপমেন্ট রেস্ট্রিকশন দিয়ে বা অ্যাকুইজিশন দিয়ে এই যে এই এরিয়াগুলো মানে একদম সফলভাবে কনজারভেশনের মানে আওতায় আনতে পারছি না। সো সাথে একটা মানে নভেল অ্যাপ্রোচ হিসেবে এই গ্যাপে টিডিআর ইন্ট্রোডিউস করা হয়েছে। যদি এটার জন্য আরো মানে ডিটেইলড গাইডলাইন্স এবং স্ট্যান্ডার্ডস প্রয়োজন, কিন্তু অন্ততপক্ষে এখন ডিটেইলড এরিয়া প্ল্যানের মাধ্যমে সেটার একটা লিগ্যাল বেসিস থাকে যে এটা আমরা আমাদের শহরে এই টেকনিক চাইলে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো ওভারঅল আমি বলবো এখনো হ্যাঁ, এই ডকুমেন্টে কি স্বল্প আয়ের নগরবাসীর, আমি আসলে এখানে একটা ইকুয়েশন ড্র করতে চাচ্ছি, হয়তো এটা প্যারালাল করা উচিত না, কিন্তু আগে যেমন যখন ব্রিটিশাররা প্ল্যান করতেন তখন তাদের এক ধরনের নাগরিক সুযোগ সুবিধা ছিল, তারা এক ধরনের জায়গায় বাস করতেন, এবং নেটিভরা, যারা নন ব্রিটিশ, যারা বাংলাদেশি ঢাকাবাসী ছিলেন, তখন তো বাংলাদেশ ছিল না, ঢাকাবাসী ছিলেন, তাদের জন্য আরেক রকমের ব্যবস্থা, এবং তারা অনেক নগরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তো এখন এরকম একটা প্যারালাল সিনারিও হয়েছে যে আমাদের যারা এলিট, বাংলাদেশের ঢাকার এলিট, তারা এক ধরনের সুবিধা ভোগ করে থাকে, সেটা ফ্লাইওভার হোক, সেটা মেট্রো রেল হোক, এটা তাদের জন্যই বানানো হয়েছে আমি মনে করি, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং এলিট শ্রেণীর জন্য। এবং কিন্তু ঢাকার যে বেশিরভাগ যে নগরবাসী, যারা নিম্ন আয়ের মানুষ, এবং যাদেরকে আমরা বলি যে বেতনভুক্ত না, তারা ডে লেবারার, ওয়েজ ওয়েজ আর্নিং রেসিডেন্টস। তো আমার প্রশ্ন থাকবে হলো যে আমরা কি তাহলে সেই ব্রিটিশ আমলেই কি মানে ব্রিটিশ আমলের ওই ধারাটাই বহন করে যাচ্ছি, যে এলিটরা এক ধরনের সুবিধা পাবে, নন এলিটরা এক ধরনের সুবিধা পাবে? এক। এবং দ্বিতীয় যে প্রশ্নটা হলো আমার, যে আহ, আমাদের দেশটা, আমাদের শহরটা, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, যে নদীমাতৃক, খাল ভিত্তিক, ওয়েটল্যান্ড বেসড একটা, আমাদের একটা ল্যান্ড স্ট্রাকচার, যে এখনই মাটি, আবার এখনই পানি, আবার বর্ষায় একটা জায়গা অনেক পানি হয়ে যায়, আবার সেইটা এবার ল্যান্ড হয়ে যায় শীতকালে। তো এইসব রিয়ালিটি, এনভায়রনমেন্টাল রিয়ালিটি অ্যান্ড সোশ্যাল রিয়ালিটি এবং এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এই জিনিসগুলোর মাথায় রেখে কি বানানো হয়েছে, নাকি এটা শুধুমাত্র একটা টেকনিক্যালি সাউন্ড ডকুমেন্ট, যেখানে আহ, মানুষের ন্যায্যতা বা প্রাকৃতিক ন্যায্যতাকে খুব একটা বেশি আমলে নেওয়া হয়নি, নাকি নেওয়া হয়েছে, আমি ঠিক জানি না এই বিষয়ে। এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আহ, হ্যাঁ, প্রথমত বলবো যে আপনি যেই মানে সেগ্রিগেশনের কথা বলেছেন, হ্যাঁ, আহ, সেই কলোনিয়াল হ্যাংওভার তো রয়ে গিয়েছে। আমরা এটা থেকে এখনো পুরোপুরি মুক্তি পাইনি। একটা সময় সেগ্রিগেশনটা ছিল কলোনিয়াল রুলার্স আর নেটিভদের মধ্যে, এবং নেটিভদের মধ্যেও কিছু মানে যারা সোশ্যাল এলিট ছিলেন, হ্যাঁ, তাদের সাথে আহ, মানে সাধারণ মানুষদেরও একটা সেগ্রিগেশন ছিল এবং সেটা
মানে মানে শহরের যে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন সেটাতেও স্পষ্টভাবেই বোঝা যায়। সেই জিনিসটা এখনো রয়ে গিয়েছে। এখন সেটা আর কলোনিয়াল রুলার বা নেটিভের মাঝে না, এখন বিভিন্ন সোশিও ইকোনমিক গ্রুপের মধ্যে, যারা কিনা মানে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে যারা সোশ্যাল এলিটস, যারা বেটার অফ অবস্থায় আছে, তারা যেমন এই যে আমাদের শহরে কিছু তথাকথিত অভিজাত পাড়া আছে, হ্যাঁ, আবার কিছু জায়গা আছে, কিছু নেইবারহুড বা যেগুলো কিনা মানে আমরা অনেক সময় ইনফরমাল সেটেলমেন্টস করে থাকি, কিছু এলাকা আছে আপনার স্পন্টেনিয়াসলি গ্রো করেছে, সেখানে তুলনামূলকভাবে যারা আম, আপনি বলছেন যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, হ্যাঁ, তারা মূলত সেখানে তাদের আম, বাসস্থান, হ্যাঁ, বা আহ, মানে তাদের আবাস খুঁজে নিয়েছেন। আম, তো এই ধরনের সেগ্রিগেশন এখনো, হ্যাঁ, এখনো পরিলক্ষিত হয়। তবে সর্বশেষ ডিটেইলড এরিয়া প্ল্যানে সামাজিক এবং পরিবেশগত দিক থেকে এই বিষয়গুলোকে যথাসম্ভব অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। যেমন আহ, আগে মানে প্রিভিয়াসলি ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী মানে ডেভেলপমেন্টের জন্য যে রেগুলেশন গুলো ছিল, সেখানে কিন্তু আপনার আহ, মানে নিয়ম অনুযায়ী একটা জমি বা প্লটের উপরে আপনি যদি বাড়ি বানাতে চান, হ্যাঁ, তাহলে তার কিন্তু একটা মিনিমাম এরিয়া থাকা দরকার। হ্যাঁ, সে এরিয়ার কম হলে কিন্তু সেটা যেই স্ট্যান্ডার্ডস গুলো ছিল, হ্যাঁ, ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড, সেটা কোয়ালিফাই করে না। হ্যাঁ, এবং দেখা যায় যারা আসলে শহরের মধ্যে কোনো মতে খুব ক্ষুদ্র একটা জমির উপরে বাসা করে থাকছে, তাদের পক্ষে আসলে আহ, মানে নিয়ম কানুন মেনে, হ্যাঁ, সেই ক্ষুদ্র জায়গার উপরে বাসা বানানোর আসলে সুযোগ ছিল না। কিন্তু ডিটেলড এরিয়া প্ল্যানে যেটা করা হয়েছে যে এই বিষয়টাকে অ্যাড্রেস করে যারা ক্ষুদ্র জমির মালিক তাদেরও বাসা বানানোর সুযোগ রাখা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আহ, যেই প্ল্যানিং স্ট্যান্ডার্ড গুলো সেগুলো একটু মডিফাই করা হচ্ছে। হ্যাঁ, আম, কারণ স্বাভাবিকভাবে আপনি একটা ছোট্ট একটা জমির উপরে আপনি আহ, মানে একটা টাওয়ার বানানো আসলে লজিক্যাল না, এবং আম, সেখানে আশেপাশের রাস্তা যদি খুব বেশি ন্যারো থাকে, আগে যেটা হতো যে ন্যারো রাস্তার মধ্যে মানে রাস্তা যদি আম, রাস্তার প্রশস্ততা 20 ফিট করা না গেলে, বিশেষ করে সেটা যদি 8 ফিটের থেকে কম হতো রাস্তার প্রশস্ততা, আপনি কিন্তু আহ, মানে ডেভেলপমেন্ট পারমিট পেতেন। এখন যেটা করা হয়েছে যে, কারণ আমরা যদি দেখি যে অনেক এরকম মহল্লা আছে ঢাকা শহরে যেগুলো স্পন্টেনিয়াসলি ডেভেলপ করেছে বা ইনফরমালি ডেভেলপ করেছে, রাস্তাঘাট খুব একটা প্রশস্ত না, তো সেখানে তো মানুষ থাকে। তো এখন তাই বলে কি সে তার বাসা বানাতে পারবে না? তো তাকে এই মানে সবচেয়ে লেটেস্ট যে ডিটেল এরিয়া প্ল্যান, সেখানে, হ্যাঁ, তাকে বাসা বানানোর ইয়ে দেওয়া হয়েছে, কিন্তু আহ, মানে সেখানে তাই বলে সে একদম আম, মানে অনেক তলার অট্টালিকা বানাতে পারবে ব্যাপারটা তা না। হ্যাঁ, আম, কিন্তু মানে সে যে একেবারেই বাসা বানাতে পারতো না, ওই ইয়েটা তুলে দেওয়া হয়েছে আর কি। আহ, মানে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদেরও যে নিজেদের আবাসনের রাইট আছে, হ্যাঁ, সেই ব্যাপারটাকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। তো এইটা একটা উদাহরণ যে যেখানে সোশ্যাল জাস্টিসের যে অ্যাসপেক্ট, সেটা ডিটেল এরিয়া প্ল্যানে কনসিডারেশনে আনা হয়েছে। আম, তো আবার আরেকটা বিষয়, এই যে বিভিন্ন এলাকায় যে ক্যারিং ক্যাপাসিটি ভিত্তিতে এলাকা ভিত্তিক
ফ্লোর এরিয়া রেশিও, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ, এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ডস সেট করা হয়েছে। সেটাও আসলে ওয়ান কাইন্ড অফ মানে জাস্টিস পয়েন্ট অফ ভিউ, সোশ্যাল জাস্টিস। এবং কারণ আপনি কোনো একটা এলাকায় দেখতে হবে তার ক্যারিং ক্যাপাসিটি কিসের ভিত্তিতে নির্ধারিত হয়েছে, সেখানে যে ইউটিলিটিস গুলো আছে, যেসব কমিউনিটি ফ্যাসিলিটিস গুলো আছে, সেগুলো অ্যাডিকুয়েটলি যে পরিমাণ পপুলেশনকে সার্ভ করতে পারে, আপনার সেখানে কিন্তু ডেভেলপমেন্টটা সেরকমই আসলে অ্যালাউ করা উচিত। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় যদি আপনি তার থেকে বেশি পপুলেশনকে অ্যালাউ করেন, তাহলে কি হবে, সেই মহল্লায় বা সেই এলাকায় কিন্তু মানে যারা থাকবে তারা তাদের মধ্যে অনেকেই কিন্তু মানে যেগুলো এসেনশিয়াল ইউটিলিটি, ধরা যাক পানি, হ্যাঁ, সেটা কিন্তু পর্যাপ্তভাবে পাবেন। আপনি যেটা করছেন, আপনি আসলে পরিকল্পনার মাধ্যমেই তখন আহ, মানে সমস্যার সৃষ্টি করছেন। তো এই বিষয়গুলো এই ডিটেল এরিয়া প্ল্যানে অ্যাড্রেস করা হয়েছে। হ্যাঁ, তো এদিক থেকে আমি বলবো যে এই ডিটেল এরিয়া প্ল্যান যথেষ্ট প্রোগ্রেসিভ। হ্যাঁ, অবশ্যই পৃথিবীর কোনো প্ল্যানই কিন্তু 100% ফ্ললেস না। কারণ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আপনার ডেটা, প্রচুর ডেটা কালেক্ট করতে হয়, এবং your analysis will only be as good as the quality of your data। মানে যে ডেটা কালেক্ট করা হচ্ছে সেটা সেটা কতটুকু মানে আহ, নির্ভরযোগ্য, কতটুকু তার কোয়ালিটি কতটুকু ইয়ে। তো আমাদের এখানে এটা এখন একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যে বিপুল ডেটাবেস নিয়ে কাজ করতে হয়, সেটা অনেক সময় আমাদের ডিজায়ার্ড কোয়ালিটিতে আমরা পাই না। এসব সীমাবদ্ধতার মধ্যেও, এসব সীমাবদ্ধতাকে মেনে নিয়েও, এর মধ্যেও যতটুকু সম্ভব ডিটেল এরিয়া প্ল্যানে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে। এটা একেবারেই যে ফ্ললেস আমরা সেটাও দাবি করি না, করি না, কিন্তু আহ, মানে আহ, আহ, আমাদের মানে যে যে প্ল্যানাররা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন, এটুকু আমরা বলতে পারি যে they did their best to come up with a plan that makes sense for Dhaka। হ্যাঁ, তো অবশ্যই সামনের দিনগুলোতে আমরা আশা করি যে আমরা এই প্ল্যানগুলো থেকে উই আর টেকিং লেসন্স, এবং সামনের দিনগুলোতে আমরা আশা করি যে আমরা গ্র্যাজুয়ালি আমাদের এই প্ল্যানগুলোর যেসব সীমাবদ্ধতা আছে সেগুলো আহ, মানে অতিক্রম করার চেষ্টা করব, এরকম একটা আশাবাদ আমরা রাখি। এবং আম, আমাদের প্ল্যানগুলো আমাদের মানে ঢাকার যে বাস্তবতা, ঢাকার যে প্রেক্ষাপট, সেটার প্রতি আরো রেসপন্সিভ হবে, সেরকম আশাবাদ আমরা রাখি। এবং সেটা শুধু ঢাকা শহরের জন্য না, বাংলাদেশের সব শহর, সব এলাকার জন্যই। না, আমারও সেটাই মনে হয়। আমি আপনার সাথে একমত যে আমাদের এখন যে ল্যাব আছে ঢাকার, এটা খুবই প্রোগ্রেসিভ একটা ডকুমেন্ট এবং ডাইনামিক একটা ডকুমেন্ট। এবং এখানে বাংলাদেশের জলবায়ু, ভৌগোলিক এবং সামাজিক প্রেক্ষাপট কিছুটা হলেও এটা রিফ্লেক্টেড হয়েছে, এটা আমি মনে করি। কিন্তু এটাও আমি আশা করব যে আমাদের আগামীতে যে প্ল্যান গুলো হবে বা আমরা যেভাবে নগরায়ণকে দেখব, সেটা একটা ডিকলোনিয়াল লেন্স থেকে আমরা দেখা শুরু করবো, যে বাংলাদেশের লেন্স থেকে। এখন বাস্তবতা হলো আমরা লন্ডনও না, আমরা নিউ ইয়র্ক সিটিও না, আমরা সিঙ্গাপুরও না, আমরা হলো ঢাকা। আমাদের একটা ইউনিক হিস্ট্রি আছে, আমাদের মানুষের একটা ইউনিক পার্সপেক্টিভ আছে, আমাদের কিছু ইউনিক বাস্তবতা আছে। সেটা আমাদের বৃষ্টির রেনি মনসুন সিজন হোক, বা আমাদের আহ, আমাদের সোশ্যাল রিয়ালিটি গুলো হোক। তো ওগুলো মাথায় রেখে হয়তো পরবর্তী পরবর্তী প্ল্যান গুলো আরো বেশি আহ, আমরা যেটা বলে থাকি যে ঔপনিবেশিকতা থেকে দূরে সরে আসবে, এবং নিজেদের জন্য যেটা সঠিক এবং নিজেদের
আর বাস্তবতার সাথে, ঢাকার বাস্তবতার সাথে যেটা মানানসই সেটা সেটাই হবে, এটাই আমাদের আশা থাকবে আর কি। তো কাইয়ুম, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে আজকে সময় দিলেন, আপনার মূল্যবান সময় দিলেন, অনেক কিছু জানতে পারলাম, অনেক মজার ভালো একটা আড্ডা হলো। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানতে পারলাম ঢাকার ইতিহাস নিয়ে, বর্তমান নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আভিয়া। আমিও আসলে বেশ এনজয় করেছি আজকের এই পডকাস্টে কথা বলে। এবং আম, আমি বলবো যে আমি আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ঢাকার নগর পরিকল্পনার ইতিহাস, এবং এখন আমরা যে প্ল্যানিং প্র্যাকটিস করে থাকি সেটার ডিকলোনাইজেশন, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার আগ্রহের জন্য। আম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।